স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, গভীর রাতে মশাল হাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জাতীয় স্মৃতিসৌধে আসছেন তারেক রহমান, থাকছে সর্বোচ্চ নিরাপত্তা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, জামায়াত এনসিপি আসন সমঝোতার আলোচনায় আছে ভিন্ন মত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে তারেক রহমানের সংবর্ধনা AI ছবিতে সয়লাভ নেট দুনিয়া। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, কারাগারে বিক্রম পুরীকে মারধরের অভিযোগ, যা জানালো কারা কর্তৃপক্ষ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, রোহিঙ্গা ক্যাম্পে এক রাতে 2 ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে হাসপাতাল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গোসাইরাতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে গভীর রাতে মশাল হাতে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 25 ডিসেম্বর মধ্যরাতে হঠাৎ ব্যানার নিয়ে এ মিছিল বের করা হয়। মিছিলে ব্যবহৃত পোস্টারে লেখা ছিল, অবৈধ ইউনূস সরকারের ধ্বংসাত্মক জ্বালাও পোড়াও ও অবৈধ তফসিলের বিরুদ্ধে মশাল মিছিল। আয়োজনে তৃণমূল আওয়ামী লীগ, গোসাইরহাট, শরীয়তপুর। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হতে দেখা গেছে। ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম গোসাইরহাট উপজেলায় প্রকাশ্যে এ ধরনের রাজনৈতিক কার্যক্রম দেখা গেল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে ব্যাপক আলোচনা। স্থানীয়রা জানান, গত 5 আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গোপনে বিদেশ গমনের পর গোসাইরহাটে দলীয় কার্যক্রম ছিল নিষ্ক্রিয়। এর মধ্যেই হঠাৎ রাতের আধারে একটি মিছিল বের করা হয়। মিছিলে বিভিন্ন স্থানে দলীয় স্লোগান সংবলিত ব্যানার বহন করা হয়। তবে মিছিলে কোনো শীর্ষস্থানীয় নেতাকে প্রকাশ্যে দেখা যায়নি। অংশগ্রহণকারীদের অধিকাংশের মুখ ছিল মুখোশ বা কাপড়ে ঢাকা। পোস্টারগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক পানি সম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাক ছাড়া অন্য কোনো নেতার নাম বা ছবি ছিল না। মশাল হাতে স্লোগান দিতে দেখা যায়, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। এ বিষয়ে আওয়ামী লীগের নেতৃকর্মীদের বিভিন্ন ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে। এদিকে জাতীয় স্মৃতিসৌধে আসছেন তারেক রহমান, থাকছে সর্বোচ্চ নিরাপত্তা। জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে শুক্রবার সাভারে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে স্মৃতিসৌধ অনেকটাই সাজিয়ে গুছিয়ে রেখেছে স্মৃতিসৌধ কর্তৃপক্ষ। এছাড়া স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আশেপাশের এলাকায় জনসাধারণের চলাচল থাকবে সীমিত। জাতীয় স্মৃতিসৌধের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষ, গণপূর্ত অধিদপ্তর ও পুলিশ সূত্রে জানা যায়, তারেক রহমান মহান মুক্তিযুদ্ধে শহীদ ও আত্মত্যাগকারীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে আসছেন। সেজন্য বৃহস্পতিবার এই স্মৃতিসৌধের পুরো কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। পরিষ্কার করা হয়েছে লেকের পানি। স্মৃতিসৌধ এলাকায় বাড়তি নিরাপত্তা নিশ্চিত করেছে জেলা পুলিশ। নিয়োজিত থাকবেন 1000-এর বেশি পুলিশ সদস্য। জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু বাংলা ট্রিবিউনকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পর দেশে ফিরেছেন। আমরা জানতে পেরেছি তিনি জাতীয় স্মৃতিসৌধে আসবেন। এজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। এমনিতে স্বাভাবিক দিনে যেভাবে স্মৃতিসৌধ পরিষ্কার রাখা হয়, ফুল দেওয়ার জন্য পরিষ্কার রাখা হয়, সেগুলো আগেভাগেই সম্পূর্ণ করে রাখা হয়েছে। এদিকে জামায়াত এনসিপি আসন সমঝোতার আলোচনায় আছে ভিন্নমত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির এনসিপির আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। বিষয়টি নিয়ে দলের অনেকের সম্মতি থাকলেও একটি অংশের ভিন্নমত আছে। জামায়াতের সঙ্গে এনসিপির সমঝোতা হবে কিনা তা 2-1 দিনের মধ্যেই পরিষ্কার হবে। এর আগে বিএনপির সঙ্গে এনসিপির আসন সমঝোতার বিষয়টি আলোচনায় এসেছিল, তবে শেষ পর্যন্ত 2 পক্ষের বোঝাপড়া হয়নি। এরপর জামায়াতের সঙ্গে আলোচনা ইতিবাচকটা বেবচ্ছি পরে সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে। যদিও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পর তার সঙ্গে আসন সমঝোতার বিষয়ে আবার আলোচনার সম্ভাবনা দেখছেন এনসিপির শীর্ষ নেতারা। তারা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি নিয়ে কথা বলতে আগ্রহী। অবশ্য বিএনপির দিক থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত এ ব্যাপারে কোনো আভাস পাওয়া যায়নি। এনসিপির দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলের শীর্ষ নেতৃত্ব এরই মধ্যে জামায়াতের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা করছেন। এনসিপি অন্তত 50টি আসনে ছাড় চেয়েছে।
তবে জামায়াতে ইসলামীর দিক থেকে এ সংখ্যাকে বেশি মনে করা হচ্ছে। যদিও জামায়াতের দিক থেকে এখনও এ বিষয়ে চূড়ান্ত কিছু বলা হয়নি। এ নিয়ে 2-1 দিনের মধ্যে জামায়াত ও এনসিপির শীর্ষ পর্যায়ের নেতাদের আবারও আলোচনা হবে বলে জানা গেছে। জামায়াতের সঙ্গে সমঝোতায় যাওয়ার ব্যাপারে এনসিপির একটি অংশের সমর্থন আছে, তবে আরেকটি অংশের আছে ঘোর আপত্তি। জামায়াতের সঙ্গে সমঝোতার আলোচনা সামনে আসার পর দলটির একাংশের মধ্যে প্রতিক্রিয়াও হয়েছে। এদিকে তারেক রহমানের সংবর্ধনা, এআই ছবিতে সয়লাভ নেট দুনিয়া। অবশেষে দীর্ঘ 17 বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজধানীর 300 ফিট এলাকা ও কুড়িল বিশ্ব রোড এলাকা জুড়ে সমবেত হয় লাখ লাখ মানুষ। কিন্তু সেই বিশাল জনসমাগমকে বিতর্কিত করছে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া এআই জেনারেটেড কিছু ছবি। এসব শেয়ার করেছেন বিএনপির নেতাকর্মী ছাড়াও অনেক গণ্যমান্য ব্যক্তিও। ছড়িয়ে পড়া ছবিগুলোর একটিতে দেখা যায় মহাসড়কে অনেক মানুষ, যার দুই পাশে বস্তি এলাকার ছোট ছোট ঘর। মূলত সমাবেশ হয়েছে 300 ফিট এক্সপ্রেসওয়েতে, যেখানে কোনো বস্তি এলাকা নেই। আরেকটি ছবিতে দেখা যায় কোনো এক শহরের মধ্যে হচ্ছে সমাবেশ, দুই পাশে তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার ছবি। সেই ছবিতে আরও একজন অপরিচিত নারীর ছবিও দেখা যায়। তাতে এআই দিয়ে তৈরি ছবির বিভিন্ন বৈশিষ্ট্য বিদ্যমান। এদিকে বৃহস্পতিবার সকাল 9:57 বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতি পর তারেক রহমানকে বহনকারী বিমান বেলা 11:40 দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি স্পর্শ করে। বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান দলের জ্যেষ্ঠ নেতারা। এ সময় তিনি নেতাদের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন এবং উপস্থিত সবার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এদিকে রোহিঙ্গা ক্যাম্পে এক রাতে 2 ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে হাসপাতাল। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক রাতে পৃথক স্থানে 5 ঘণ্টার ব্যবধানে 2টি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার 26 ডিসেম্বর ভোর আনুমানিক 5টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের মধুরছড়া 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের একটি হাসপাতালে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও ব্লকের বাসিন্দাদের প্রায় 2.5 ঘণ্টার সমন্বিত প্রচেষ্টায় সকাল 7:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও হাসপাতালটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুড়ে গেছে মূল্যবান চিকিৎসা সামগ্রী। 2017 সালের আগস্টে মিয়ানমার থেকে নতুন করে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর আগমন ঘটলে ওবাট হেলথ পোস্ট নামে হাসপাতালটি প্রতিষ্ঠা করে দাতব্য সংস্থা ওবাট হেল্পার্স ইউএসএ। বর্তমানে হিউম্যান ইন্টারন্যাশনাল ইউএসএ নামে একটি আন্তর্জাতিক সংস্থার অনুদানে ওবাট হেল্পার্স বাংলাদেশ স্বাস্থ্যসেবা কেন্দ্রটি ক্যাম্প প্রশাসনের সহায়তায় পরিচালনা করছে। ওবাটের হেলথ কোঅর্ডিনেটর ডাক্তার মাহমুদুল হাসান সিদ্দিকী রাশেদ বলেন, আকস্মিক অগ্নিকাণ্ডে পুরো হাসপাতালটি পুড়ে গেছে। কিভাবে আগুন লেগেছে তা এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। এই হেলথ পোস্ট থেকে আশপাশের রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর উপকারভোগীরা বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন।